ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আবির, আর তার ঠিক পাশেই নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় আবিরকে চুপ করে থাকতে দেখে বলে উঠল, ভাইয়া কিছু বলবেন? নিলয়ের মুখে ভাইয়ার ডাক শুনে আবির অবাক হয়ে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকল, তারপর হালকা হেসে সামনের দিকে তাকিয়ে বলতে লাগল, তো মিস্টার মাফিয়া কিং নিলয় চৌধুরী আজ হঠাৎ আমাকে ভাইয়া বলে ডাকছে যে? আবিরের এমন প্রশ্নে নিলয় 440 ভোল্টের এক বড়সড় ধাক্কা খেল। নিলয় হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। নিলয়কে চুপ করে থাকতে দেখে আবির বলে উঠল, কি ভেবেছিলে আমি আমার একমাত্র বোনের বিয়ে এমনি দিয়ে দেব, তার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই? আবিরের কথায় নিলয়ের মনে এক অজানা ভয় কাজ করছে, তিথিকে হারানোর ভয়। তাহলে কি আবির তিথির সাথে নিলয়ের বিয়ে হোক সেটা সে চাই না? না না, এই হতে পারে না। তাহলে বাঁচবে কি করে নিলয়? সে তো না, আর কিছুই ভাবতে পারছে না নিলয়। যাই হয়ে যাক না কেন সে তার তিথু পাখিকে ছাড়া বাঁচবেই না। নিলয়ের ভাবনাকে ছেদ করে দিয়ে আবির বলে উঠল, এত অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি, আর এটাও জানি তুমি বুড়িকে ভুল করে অন্য মেয়ে ভেবে কিডন্যাপ করেছিল, আর 1 সপ্তাহ নিজের বাড়িতে আমার বোনকে আটকিয়েও রেখেছিলে। কি ঠিক বলছি তো আমি? আচ্ছা একটা কথা বলতো, তুমি আমাকে বোনকে বিয়ে করতে চাও কেন? কি উদ্দেশ্যে আছে তোমার তিথিকে বিয়ে করার পেছনে? এতক্ষণ চুপ করে থাকলেও এবার নিলয় আর চুপ করে থাকতে পারল না। আবিরের দিকে তাকিয়ে বলতে লাগল, প্রথমত আমি আপনাকে ভাইয়া বলে ডাকছি তার কারণ হলো আপনি আমার থেকে 2 বছরের বড়। আর রিলু বাকি উদ্দেশ্য? হ্যাঁ ঠিক বলেছেন আপনি, তিথিকে বিয়ে করার পিছনে খুব বড় একটা উদ্দেশ্যে আছে আমার। নিলয়ের কথায় আবির কিছুটা অবাক হয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে নিলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বলতে চাইছো তুমি? তিথিকে বিয়ে করার পিছনে তোমার কি উদ্দেশ্য আছে? নিলয় কিছুটা হেসে জবাব দিল, নিজের ভালোবাসা দিয়ে তিথিকে সারা জীবন আমার মনের গহীনে ভালোবাসার শিকল দিয়ে বন্ধিনী করে রাখতে চাই, এটা আমার প্রথম উদ্দেশ্য। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো তাকে দুনিয়ার সকল বদনজর থেকে রক্ষা করা, কেউ তার বিন্দুমাত্র ক্ষতি করতে এলে তাকে শেষ করে দেওয়া। আর আমার শেষ উদ্দেশ্যটা হলো আমার মায়াপরীর কাছ থেকে একটুখানি ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, যেটা মেটানোর জন্য যে আমার তাকে খুবই প্রয়োজন। তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। অবশ্য এটা নিজের স্বার্থের জন্যই বলতে পারেন। ভাইয়া জানেন ভালোবাসা কি তা আমি কোনোদিন জানতামই না। বলতে পারেন কোনোদিন উপলব্ধি করার চেষ্টাই করিনি। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর ভালোবাসার প্রতি একটা তিক্ততা জন্ম নিয়েছিল আমার মনে। কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিন জানতামই না যে আমার মনের এই তিক্ততা দূর করতে কেউ একজন আসবে আমার জীবনে, যার ছোঁয়া এবং ভালোবাসায় আমার মনে জন্ম নেবে ভালোবাসার কোন এক নতুন অধ্যায়। হ্যাঁ ভাইয়া, তিথিকে আমি ভুল করে তুলে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি সত্যিই তিথির কোন ক্ষতি করিনি। আর তখন আমি জানতামও না যে এই মেয়েটাই আমার মনে জায়গা করে নিবে, তাও আবার নিজের দুষ্টুমি, মন ভোলানোর কথা দিয়ে। এইটুকুনি বলেই নিলয় কিছুটা হাসল, তারপর আবার বলতে লাগল, তার ছোটখাটো দুষ্টুমিগুলোকে কখন যে আমি ভালোবেসে ফেলেছিলাম তা আমি নিজেই জানি না। কিন্তু যখন আমি তা বুঝতে পারলাম তখন তার আমার কাছ থেকে চলে যাওয়া সময় হয়ে এসেছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন, মনে হচ্ছিল আমার শ্বাস যেন বন্ধ করে রেখেছে। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হতো আমার। তাই আর কিছু না ভেবে বলেই দিলাম আমার মনের গহীনে তার জন্য সঞ্চিত সুপ্ত অনুভূতিটার কথা। কিন্তু সেই অবুঝ মেয়েটা বুঝলই না আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে আমাকে সাথে আমার ভাঙ্গা মনটাকেও। প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম যে তাকে। আমার খুব কষ্ট হয়েছিল তখন যখন সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। তবুও তাকে জোর করিনি আমাকে ভালোবাসতে, কারণ আমি তো চাই সে আমাকে নিজের মন থেকে ভালোবাসুক। জোর করে চাপিয়ে দেওয়া ভালোবাসা তো আমি কখনই নিতে চাই না তার কাছ থেকে। আমি যে ভালোবাসার বড্ড কাঙাল, তার জন্যই তো তাকে রেখে আমি চলে গিয়েছিলাম তার জীবন থেকে অনেক দূরে। কিন্তু আমার পাখিটা আমার ভালোবাসাটাকে বুঝে আমার কাছে আবার ফিরে আসবে তা আমি কখনো স্বপ্নেও ভাবিনি।
আচ্ছা আপনিই বলুন তো ভাইয়া, ভালোবাসা কি অপরাধ, নাকি আমি একজন মাফিয়া বলে আমার অন্য কাউকে ভালোবাসার অধিকারই নেই? আচ্ছা কেউ তো কখনোই এটা জানতে চায়নি যে আমি কেন এই পথটা বেছে নিয়েছি বিজনেসম্যান হওয়া সত্ত্বেও। সবাই কেন আমার কাছ থেকে দূরে সরে যায়, শুধুই কি আমি একজন মাফিয়া বলে? যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই আমার কাছ থেকে চলে যায়। কেন বলতে পারেন? প্রথমে মা বাবা আমায় ছেড়ে চলে গেল, তারপর যেই তিথিকে আঁকড়ে বাঁচতে চাইছি, তখন আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে লাগলো, ভাইয়া আমি যে আমার পাখিটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া যে এক মুহূর্তও বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনিই বলুন না আমি কি করব? একবার বিশ্বাস করে দেখনি আমাকে, কথা দিচ্ছি ভালোবাসা দিয়ে আগলে রাখবো সারা জীবন তাকে। আমার জন্য কখনোই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বিসর্জন হবে না। একবার কি বিশ্বাস করা যায় না আমাকে? কথাগুলো বলার সময় নিলয়ের গলা বারবার কেঁপে উঠছিল। আর আবির, সে তো নিলয়ের প্রতিটি কথায় মুগ্ধ হয়ে উঠেছে, এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের মতন একজন বড় বিজনেসম্যান এবং মাফিয়ার মনে যে তার ছোট্ট বোনটার জন্য যে এতটা ভালোবাসা লুকিয়ে রাখা ছিল তা সে জানত না। নিলয় যখন বলেছিল তার উদ্দেশ্য আছে তিথিকে বিয়ে করার পিছনে, তখন সে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু নিলয়ের উত্তর শুনে সত্যিই সে মুগ্ধ হয়ে গিয়েছে। এখন তার তিথির উপর সত্যিই এখন অনেক গর্ব হচ্ছে যে তার বোন সত্যিই একজন সঠিক ব্যক্তিকে নির্বাচন করেছে তার জীবনসঙ্গী রূপে। আর কিছু না ভেবে আবির নিলয়কে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর বলতে লাগলো, তোমার কাছে আমি আমার বোনকে দেব না তো কার কাছে দেব? তোমাকে না পেয়ে যে আমার বোনটা মরেই যাবে। তোমার মতন একজন মানুষকে ছেড়ে যদি আমি আমার বুড়ির হাত অন্য কারোর হাতে দিই, তাহলে তো আমি পৃথিবীর নিকৃষ্ট জীবে পরিণত হব, জান্নাতেও ঠাঁই হবে না আমার। আমি যে আমার বোনটাকে বড্ড বেশি ভালোবাসি, তার চোখের জল সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি সত্যিই আমার বোনটাকে ভালোবাসো কিনা। কিন্তু তুমি যে এই পরীক্ষায় এত ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে তা আমি ভাবতেই পারিনি। আবিরের কথায় নিলয় খুশিতে কেঁদেই ফেলল। যাক, অবশেষে তার পাখি তারই হবে। আবির নিলয়কে ছেড়ে তার হাত দুটো ধরে বলতে লাগলো, আমার বোনটা ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে। যখন তার মাত্র 3 বছর তখন ফুপি তাকে একা করে দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। ফুপি সুইসাইড করেছিল, অবশ্যই বাবা ফুপির মৃত্যুকে সাধারণ সুইসাইড হিসেবে মেনে নেয়নি, তাই ফুপার বিরুদ্ধে কেসও করেছিল, কিন্তু কেসে বাবা হেরে যায়। তিথিকে নিজের কাছে রাখতে চাইলে ফুপা পরিষ্কার না জানিয়ে দেয়। ফুপির মৃত্যুর 1 মাসের মধ্যেই ফুপা আরও একটা বিয়ে করে। অবশ্যই আমরা তখন এই বিষয়ে কিছুই জানতাম না। একদিন বাবা তিথির সাথে দেখা করতে ফুপার বাসায় যায়। বাসায় গিয়ে দেখে তিথি মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর কাঁদছে, মাথা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে অনেকখানি। আর ফুফা আর তার সো কল্ড ওয়াইফ ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে। এমন ঘটনা দেখে বাবা প্রচণ্ড রেগে যায়। তারপর তিথিকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তিথি সুস্থ হয়ে যাওয়ার পর অনেক কষ্টে অনেক ঝামেলা করে বাবা তিথিকে আমাদের বাসায় নিয়ে আসে। ফুফা তিথিকে কিছুতেই ছাড়তে চাইছিল না, কিন্তু বাবা পুলিশের ভয় দেখিয়ে তিথিকে তাদের কাছ থেকে নিয়ে আসে। বুড়ি যখন আমাদের বাসায় আসে তখন সে খুবই ছোট, সেখান থেকে বুড়ি আমাদের সাথে আছে। কোন দিনের জন্যেও তাকে আমরা বুঝতে দিইনি যে তার এই পৃথিবীতে কেউ নেই। তাকে আমরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছি সারাক্ষণ। এক ফোঁটা পানিও পড়তে দিইনি তার চোখ থেকে। যখন যা চেয়েছে তাই পূর্ণ করেছি আমরা হাসি মুখে। বাবা মা সবসময় তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছে, আর আমি তাকে নিজের ছোট বোন। তাই আমি চেয়েছিলাম আমার বোনের হাত এমন একজনের হাতে তুলে দিতে চাই যে আমার বোনকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে। আর আমি পেয়েছি এমন একজন লোককে যার কাছে আমি আমার বোনকে দিয়ে চিন্তা মুক্ত হতে পারবো, কারণ আমি জানি সে থাকতে কোনোদিনও আমার বোনের ক্ষতি কেউ করতে পারবে না। আর সেটা আর অন্য কেউ নয়, তুমি। কথা দাও তুমি আমার বোনকে আগলে রাখবে সমস্ত বিপদ থেকে। তিথির বাবার বর্বরতা কাহিনী শুনে নিলয়ের প্রচণ্ড রাগ ধরল তিথির বাবার উপর।
আবার তিথির উপর মায়াও জন্মালো। নিলয় আবিরের দিকে তাকিয়ে বলতে লাগল, নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমি তাকে আগলে রাখব। আল্লাহ ব্যতীত কেউ তাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এবার চলো নিচে যাই, সবাই হয়তো চিন্তা করছে এতক্ষণ। তারপর তার নিচে নেমে গেল। নিচে নেমে নিলয় দেখল তিথি তার দিকে তাকিয়ে আছে। তিথিকে দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড ভয় পেয়ে আছে। চলবে।